মুহূর্তে আপনি যেখানে বসে ভিডিওটি দেখছেন, আমি যদি আপনাকে বলি এই জায়গা আজ থেকে কোটি কোটি বছর আগে ৮৫০০ ফারেনহাইট তাপমাত্রায় ছিল, অথবা যেখানে আপনি বসে আছেন সেই জায়গাটি লক্ষ লক্ষ বছর ধরে বরফে ঢাকা ছিল, এই দুটি কথাই সত্যি। এই ১৫ মিনিটের ভিডিওর ভেতরে আপনি পৃথিবীর ৪৫০ কোটি বছরের যাত্রা দেখতে চলেছেন। আজ যেখানে আমাদের সৌরজগৎ, সেখানে বিভিন্ন ধরনের গ্যাস এবং ধুলোর মেঘ ছিল। বিজ্ঞানীদের মতে এই ধুলোর মেঘ থেকে দূরে একটি তারা ছিল। সময়ের সাথে সাথে সেই তারার শক্তি কমতে লাগল, যার কারণে তার ভেতরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে মহাকাশের এই ধুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করতে লাগল। এই সময় ধুলোর মেঘে থাকা কণাগুলি চাপ এবং তাপের কারণে বড় বড় উল্কাপিণ্ড এবং পাথরে পরিণত হতে শুরু করে, এবং এই চাপের কারণেই এই মেঘে থাকা তেজস্ক্রিয় পদার্থ মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি তৈরি করে। এই মাধ্যাকর্ষণের কারণে মাঝখানে হাইড্রোজেন এবং হিলিয়াম একত্রিত হতে লাগল। মাঝখানের এই ভয়ঙ্কর চাপের কারণে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, আর এই বিস্ফোরণের কারণেই আমাদের সূর্যের জন্ম হয়। মহাকাশে ছড়িয়ে থাকা অ্যাস্টেরয়েড বা গ্রহাণু তাদের ভারী ওজনের কারণে সূর্যের কাছাকাছি এসে সূর্যের প্রদক্ষিণ করতে লাগল। ধীরে ধীরে এই অ্যাস্টেরয়েডগুলির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যার ফলস্বরূপ বুধ, মার্কারি, শুক্র, ভেনাস, পৃথিবী, আর্থ এবং মঙ্গল, মার্স এর মতো গ্রহগুলি গঠিত হয়। বিজ্ঞানীদের মতে সেই সময় পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝে থিয়া নামক একটি গ্রহ সূর্যের প্রদক্ষিণ করত। পৃথিবীতে মাধ্যাকর্ষণ থাকার কারণে সূর্যের প্রদক্ষিণকারী অ্যাস্টেরয়েডগুলি এখন পৃথিবীর প্রদক্ষিণ করতে লাগল, এবং ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে এগুলি পৃথিবীর উপর পড়তে থাকে। এবং এমনই ঘটনা আমাদের প্রতিবেশী গ্রহ থেইয়াতে ঘটছিল, যার কারণে থেইয়া পৃথিবীর আরও কাছাকাছি আসতে লাগল এবং পৃথিবীর সাথে সংঘর্ষ ঘটাল। এই ভয়ঙ্কর সংঘর্ষের কারণে পৃথিবীর অংশ কণা রূপে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং একটি রিংয়ের মতো পৃথিবীর প্রদক্ষিণ করতে লাগল। এই পরিক্রমণকারী কণাদের মধ্যে সংঘর্ষ হতে লাগল, যার কারণে আমাদের চাঁদের সৃষ্টি হয়। সেই সময় পৃথিবীতে কেবল একটি সমুদ্র ছিল, এবং সেটি ছিল ১৯০০ সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত লাভা। ফুটছিল সেই সব জিনিস যা আজ আপনি বিভিন্ন নামে জানেন। সময়ের সাথে সাথে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল, যার কারণে পৃথিবীর ভারী উপাদান যেমন ধাতু এবং তেজস্ক্রিয় পদার্থ পৃথিবীর কেন্দ্রে জমা হয়ে যায়, এবং হালকা পদার্থগুলি পৃথিবীর পৃষ্ঠে চলে আসে। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর উপর উল্কাপিণ্ডের বর্ষণ চলতে থাকে, এবং এই পতিত উল্কাপিণ্ডগুলিতে ছিল লবণ, খনিজ এবং জল। কোটি কোটি বছর ধরে এই উল্কাপিণ্ডগুলির বর্ষণ হতে থাকে, এবং ধীরে ধীরে পৃথিবীর উপরের পৃষ্ঠ জল দ্বারা আবৃত হতে লাগল। বিজ্ঞানীদের মতে এই সময়ই প্রথমবারের মতো গভীর জলের নিচে থাকা আগ্নেয়গিরি থেকে অণুজীবের সৃষ্টি হয়েছিল। লক্ষ লক্ষ বছর পর এমন একটি সময় আসে যখন পৃথিবীর পুরো পৃষ্ঠ জল দ্বারা আবৃত হয়ে গিয়েছিল। আমাদের পৃথিবীর সবচেয়ে ভিতরের কোর তেজস্ক্রিয় পদার্থ দ্বারা গঠিত হওয়ার কারণে সবসময় গরম থাকে, কিন্তু যখনই পৃথিবীর উপরের জমি ঠান্ডা হয়ে যায় তখন পৃথিবীর ভেতরের তাপ বাইরে বের হতে পারে না, যার কারণে আগ্নেয়গিরি গঠিত হয়। এবং সেই সময় এমনই কিছু ঘটেছিল। জল দ্বারা আবৃত পৃথিবীতে হাজার হাজার আগ্নেয়গিরি বের হতে লাগল, এবং আগামী লক্ষ লক্ষ বছর ধরে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত চলতে থাকে, যার ফলে জলের উপরে জমির সৃষ্টি হতে লাগল। এই সময়েও পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকার কারণে মহাকাশ থেকে উল্কাপিণ্ডের বর্ষণ হচ্ছিল। আজ থেকে প্রায় ৩০০ কোটি বছর আগে পৃথিবীতে এমন একটি সময় আসে যখন পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় স্থিতিশীল হয়ে উঠেছিল। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত কমে গিয়েছিল, এবং পৃথিবীর একটি দিন ছিল ১২ ঘন্টার। বছর কেটে গেল, এবং ধীরে ধীরে এই অণুজীবগুলি বিকশিত হতে লাগল, এবং সমুদ্রে দলে দলে থাকতে শুরু করল। আজ থেকে প্রায় ২৫০ কোটি বছর আগে পৃথিবীতে প্রথমবারের মতো এমন জীবের সৃষ্টি হয় যারা বেঁচে থাকার জন্য জলের নিচের খনিজ পদার্থ এবং সূর্যের আলো ব্যবহার করত, এবং মলত্যাগের রূপে অক্সিজেন বাইরে ছাড়ত। এই সময় পর্যন্ত পৃথিবীতে বেশিরভাগ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত বন্ধ হয়ে গিয়েছিল, এবং এই মাইক্রো ব্যাকটেরিয়ার কারণে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়ছিল। বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরি হওয়ার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল গঠিত হতে শুরু করে, এবং আগামী হাজার হাজার বছর ধরে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে, যার কারণে পৃথিবীর বেশিরভাগ অংশে এই অণুজীবগুলি ছড়িয়ে পড়ে। হাজার বছর পর এমন একটি সময় আসে যখন পৃথিবীতে অতিরিক্ত অক্সিজেন বৃদ্ধির কারণে এই অণুজীবগুলি মরতে শুরু করে। এই সময় পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল ঠান্ডা হওয়ার সাথে সাথে অক্সিজেন দ্বারাও পূর্ণ হয়ে গিয়েছিল, যার কারণে জমি এবং বায়ুমণ্ডলে থাকা লোহার খনিজগুলি জলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে লাগল। এবং এমন একটি সময় আসে যখন পৃথিবীর ভূমি আজকের মঙ্গল গ্রহের মতো লাল হয়ে গিয়েছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পৃথিবীর টেকটনিক প্লেটগুলিতে ফাটল দেখা দেয়, যার কারণে পৃথিবীর ভেতরের লাভা মাটির উপর কোটি কোটি বছর ধরে ফুটতে থাকে। এবং এটাই সেই কারণ ছিল যার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল।
এবং পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি শুরু হয়। অ্যাসিড বৃষ্টির কারণে পৃথিবীর তাপমাত্রা কমতে লাগল এবং তাপমাত্রা এতটাই কমে গেল যে পৃথিবীর উপর থাকা জল বরফে পরিণত হতে লাগল। পৃথিবীতে প্রথমবারের মতো ভয়ঙ্কর বরফ যুগ আসে। এই সময় পুরো পৃথিবী সাদা বরফে ঢেকে গিয়েছিল। সাধারণত যখন পৃথিবীর উপর সূর্যের আলো পড়ে তখন ভূমি সেই রশ্মি শোষণ করে নেয়, কিন্তু যেহেতু পুরো পৃথিবী বরফে ঢাকা ছিল এবং বরফ সাদা ও উজ্জ্বল হয়, যার কারণে সূর্যের আলো পৃথিবীতে পড়ার পর আবার মহাকাশে ফিরে যেত। এই কারণেই পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে বরফে ঢাকা ছিল। কিন্তু আবারও পৃথিবীর ভেতরে থাকা তাপ আগ্নেয়গিরির রূপে বের হতে শুরু করে এবং এই আগ্নেয়গিরি থেকে বের হওয়া তাপ বরফকে গলিয়ে দিতে লাগল। এই সময়ের মধ্যে পৃথিবীর গভীরতায় বেঁচে থাকা কিছু অণুজীব ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল এবং এখন তারা অক্সিজেনকে নিজেদের শরীরকে বড় এবং জটিল করার জন্য ব্যবহার করতে লাগল। এই সময়ের মধ্যে জলে পৃথকভাবে ছোট ছোট সামুদ্রিক উদ্ভিদও জন্মাতে শুরু করেছিল। বাইরে যেমন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছিল, তেমনি বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের কারণে গরম হয়ে উঠছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বরফ তো গলতে লাগল, কিন্তু পৃথিবীতে আবারও অ্যাসিড বৃষ্টি শুরু হল, যার কারণে পৃথিবী আবারও ঠান্ডা হতে লাগল এবং আবারও পৃথিবীর বেশিরভাগ অংশ বরফে ঢেকে গেল। এমনটা বারবার কয়েক হাজার বছর ধরে হতে থাকল এবং এই কারণেই এখন সামুদ্রিক জীবগুলি ধীরে ধীরে পরিবেশ অনুযায়ী বিকশিত হতে লাগল। এই সময়ে অনেক সামুদ্রিক জঙ্গল বিলুপ্ত হয়ে যায়, কিন্তু যারা বেঁচে ছিল তারা ধীরে ধীরে পৃথিবীর পরিবর্তিত তাপমাত্রার সাথে নিজেদের মানিয়ে নিতে লাগল। এখন অণুজীবগুলি সামুদ্রিক জীব হয়ে উঠেছিল। যখন আবারও আগ্নেয়গিরিগুলি পৃথিবীর বরফকে গলিয়ে দিতে শুরু করে, তখনই এই সামুদ্রিক গাছপালা দ্রুত বিকশিত হয়ে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ভূমিতেও বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে শুরু করে। এমন একটি সময় আসে যখন ভূমির গাছগুলির উচ্চতা প্রায় ৮০ থেকে ১০০ ফুট, অর্থাৎ আজকের ৫ থেকে ৬ তলা বিল্ডিংয়ের মতো উঁচু হয়ে গিয়েছিল। এটি ছিল সেই সময় যখন সামুদ্রিক প্রাণী সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং ভূমিতে বসবাসকারী প্রাণীতে রূপান্তরিত হচ্ছিল। পৃথিবীর বেশিরভাগ ভূমি এক জায়গায় একত্রিত হয়ে গিয়েছিল, যা আজ আমরা প্যানজিয়া মহাদেশ নামে চিনি। পৃথিবীর বায়ুমণ্ডল এবং তাপমাত্রা প্রায় স্থিতিশীল হয়ে উঠেছিল এবং এখন প্রায় ২১-২৩ ঘন্টার দিন ছিল। এখন সামুদ্রিক জীবগুলি জল থেকে বাইরে থাকতে লাগল এবং পরিবেশ অনুযায়ী তাদের শরীরের রং ও রূপ পরিবর্তিত হচ্ছিল। ধীরে ধীরে এই স্থলজ প্রাণীগুলি ডাইনোসরে রূপান্তরিত হল। যে ডাইনোসরগুলি গাছপালা খাওয়া শুরু করল, তাদের শরীর লম্বা এবং বিশালভাবে বিকশিত হতে লাগল। কিছু ডাইনোসর শিকার করত, যার কারণে তারা ছোট এবং দ্রুত হতে লাগল। পৃথিবীর উপরের জমি এক জায়গায় একত্রিত হওয়ার কারণে বেশিরভাগ জমি মরুভূমি এবং অনুর্বর হয়ে গিয়েছিল। বেশিরভাগ জঙ্গল সমুদ্রের কাছাকাছি ছিল, যেখানে ডাইনোসররা বসবাস করত। আজ থেকে প্রায় ২০ কোটি বছর আগে প্যানজিয়া মহাদেশ ভাঙতে শুরু করে। প্যানজিয়া মহাদেশের বিভাজনের কারণে পৃথিবীর বেশিরভাগ উপরের জমি জলের সংস্পর্শে আসতে লাগল, যার ফলস্বরূপ পৃথিবীতে সবুজতা বাড়তে লাগল, যে কারণে ডাইনোসররা আরও বেশি বৈচিত্র্যময় এবং বিশাল হয়ে উঠল। ডাইনোসররা প্রায় ২০ থেকে ৩০ কোটি বছর ধরে পৃথিবীর উপর রাজত্ব করেছে। সেই সময় ডাইনোসররা সমুদ্র থেকে শুরু করে ভূমি এবং আকাশ পর্যন্ত পুরো পৃথিবীর উপর রাজত্ব করত। এই সময়ের মধ্যে আফ্রিকা থেকে ভারত বিচ্ছিন্ন হয়ে সরাসরি আজকের তিব্বতের সাথে সংঘর্ষ ঘটায় এবং এই সংঘর্ষের কারণে হিমালয়ের সৃষ্টি হয়। আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে পৃথিবীর দিকে আজকের মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, প্রায় ৪.৫ লাখ কোটি কিলো ওজনের একটি উল্কাপিণ্ড প্রায় ৮০,০০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৃথিবীর দিকে আসছিল। পৃথিবীর পৃষ্ঠ ছুঁতেই তাতে ভয়ঙ্কর আগুন লেগে যায় এবং সেটি জ্বলতে জ্বলতে সরাসরি পৃথিবীর সাথে ধাক্কা খায়। এই সংঘর্ষ থেকে যে শক্তি বেরিয়ে এসেছিল তা আজকের ১০ কোটি পারমাণবিক বোমা একসঙ্গে ফাটার সমান ছিল। যেখানে এই উল্কাপিণ্ডটি পড়েছিল, সেখানকার প্রাণী এবং গাছপালা সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে গেল। পড়ার সাথে সাথেই পুরো পৃথিবী ধুলোয় ভরে যায়। সমুদ্রে ভয়ঙ্কর বন্যা আসে। ভূমিকম্প এবং আগুন পৃথিবীকে পোড়াতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীর বায়ুমণ্ডল ক্ষতিকারক গ্যাস এবং ধুলোর কারণে এমন হয়ে গিয়েছিল, যার কারণে পৃথিবী নরকে পরিণত হয়। ডাইনোসররা শ্বাসরোধ, আগুন এবং অনাহারে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই সময় আমাদের পূর্বপুরুষরা মাটির নিচে বসবাস করত, যার কারণে তারা এই বিশাল প্রলয় থেকে বেঁচে গিয়েছিল। পৃথিবীর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে কালো এবং অন্ধকার হয়ে গিয়েছিল, যার কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না। পৃথিবীর গাছপালা এবং বেশিরভাগ প্রাণী বিলুপ্ত হয়ে গেল। বায়ুমণ্ডলে ধুলো এবং ক্ষতিকারক গ্যাসের কারণে পৃথিবীতে আবারও অ্যাসিড বৃষ্টি শুরু হল এবং পৃথিবী ঠান্ডা হয়ে বরফে ঢেকে গেল। কিন্তু এবার পৃথিবীর বরফ লক্ষ লক্ষ বছর ধরে জমে থাকেনি এবং ৮০ থেকে ৯০,০০০ বছর পর এই বরফ গলতে শুরু করে। যেইমাত্র পৃথিবীর বায়ুমণ্ডল আবার আগের মতো হতে লাগল, তেমনি এই ছোট জীবগুলি মাটি থেকে বাইরে আসতে লাগল। সেই সময় পৃথিবীর বরফ গলতে শুরু করেছিল, যার কারণে আফ্রিকায় ঘন ঠান্ডা জঙ্গল ছিল।
এবং এই সময়ের মধ্যে এই স্থলজ জীবগুলি বানরে রূপান্তরিত হয়েছিল। কিন্তু যেইমাত্র পৃথিবী গরম হতে লাগল, তেমনি আফ্রিকার এই জঙ্গলগুলি শুকিয়ে যেতে লাগল। জঙ্গলের জিনিস খাওয়া বানরদের খাবারের অভাব দেখা দিল। খাবারের সন্ধানে এই বানররা নিজেদের পায়ে হাঁটতে শুরু করল, যার ফলে তাদের অন্য প্রাণীদের শিকার করতে সাহায্য হল। ধীরে ধীরে বানররা অ্যাপস অর্থাৎ বনমানুষে পরিণত হল। খাবারের সন্ধানে এই অ্যাপসগুলি পৃথিবীর অন্য অংশগুলিতে ছড়িয়ে পড়তে লাগল এবং ধীরে ধীরে তাদের শরীরের রং এবং রূপ সেখানকার আবহাওয়া অনুযায়ী পরিবর্তিত হতে থাকল। সময়ের সাথে সাথে আমরা আদিম মানুষে পরিণত হলাম। আমরা অস্ত্র থেকে শুরু করে আগুনের আবিষ্কার করলাম। আমরা ধীরে ধীরে মানুষের রূপে বিকশিত হলাম। আমরা ধর্ম থেকে শুরু করে পরিবার, ভাষা এবং সংস্কৃতির সৃষ্টি করলাম এবং সময়ের সাথে সাথে আমরা উন্নত হতে লাগলাম এবং আজ আমরা এই পৃথিবীর সবচেয়ে উন্নত প্রজাতিতে পরিণত হয়েছি। পৃথিবীকে আজকের মতো হতে প্রায় 450 কোটি বছরেরও বেশি সময় লেগেছে এবং একটি ছোট ভূমিজীবী প্রাণী থেকে মানুষ হতে আমাদের কয়েক লক্ষ বছর লেগেছে। কিন্তু আমরা এই 100 বছরে পৃথিবীকে যত নোংরা এবং ধ্বংস করেছি, ততটা আজ পর্যন্ত কোনো প্রজাতি করেনি। আমরা আবারও পৃথিবীকে গরম করছি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়াচ্ছি। বিজ্ঞানীদের বিশ্বাস, পৃথিবীতে আবারও একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে। ভবিষ্যতে পৃথিবী কেমন হবে জানব আমাদের পরের ভিডিওতে।